সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং যে যেখানেই আসো সেখান থেকে আমাদের শিক্ষা কার্যক্রম যেমন জুম অ্যাপস ক্লাস, ভিডিও ক্লাস এবং সার্বিক শিক্ষা কার্যক্রমের সঙ্গে যুক্ত আছো। তোমাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, যেহেতু তোমরা একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছো এবং একটা স্বপ্ন নিয়েই কিন্তু ভর্তি হয়েছো যে আমি ভবিষ্যতে আমার ক্যারিয়ারটা বা আমার নিজের জায়গাটা আমি এই অবস্থানে দেখতে চাই বা আমি একটা ভালো কিছু করতে চাই, তো সর্বোপরি আমরা চাই তোমরা অনেক ভালো কিছু করো ভবিষ্যতে। তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু পড়াশোনা করতে হবে, অনেক বেশি পরিশ্রম করতে হবে। বিনা পরিশ্রমে কিন্তু তোমাদের স্বপ্ন পূরণ করতে কখনোই পারবে না। তোমরা জানো যে বিনা পরিশ্রমে কখনোই কোনো জাতি উন্নতির শিখরে পৌঁছতে পারেনি। ঠিক অনুরূপভাবে তোমরা কিন্তু বিনা পরিশ্রমে বা বিনা পড়াশোনায় তোমরা কিন্তু কখনোই ভালো রেজাল্ট করতে পারবে না, আবার ভালো কিছুও করতে পারবে না। ভালো কিছু করতে গেলে তোমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে, কঠোর অনুশীলন করতে হবে এবং শিক্ষা কার্যক্রমের সঙ্গে সংযুক্ত থাকতে হবে। আজকে আমি যে টপিক নিয়ে আলোচনা করব, টপিকের মধ্যে যাওয়ার পূর্বে আমি তোমাদেরকে বেসিক কিছু ধারণা দিতে চাই। সেটা হলো হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে আমি আজকে আলোচনা করব। তো প্রথমত আমি তোমাদেরকে বেসিক কিছু ধারণা দিই। সেটা হলো, দেখো লিখেছি, পণ্য, মাল, চেক প্রভৃতির নামে কোনো হিসাব হয় না। তোমাদের এই কথাটা স্মরণ রাখতে হবে যে পণ্য, মাল, চেক, এই যে প্রভৃতি যে নামগুলো দেখতে পেলে এর জন্য কোনো হিসাব হবে না। সেক্ষেত্রে কি হবে, পণ্য বা মাল থাকলে আমরা পণ্য বা মালের বিপরীতে আমরা ক্রয় হিসাব লিখব, আর যদি চেক দেখি তাহলে ব্যাংক হিসাব লিখব। এখান থেকে কিন্তু এমসিকিউ কোশ্চিন হয়ে থাকে। এবার দেখো, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হবে, ব্যয় হ্রাস পেলে ক্রেডিট হবে। তাহলে ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হবে, ব্যয় হ্রাস পেলে ক্রেডিট হবে। ব্যয় যত বেড়ে যাবে ততই ব্যয়বাচক হিসাব ডেবিট হবে, ব্যয় যদি হ্রাস পায় তাহলে ওই ব্যয়বাচক হিসাব ক্রেডিট হবে। আর এই ডেবিট ক্রেডিট কিন্তু আমরা 1494 সালে দুতরফা দাখিলা পদ্ধতির মাধ্যমে পেয়েছিলাম লুকা প্যাসিওলির কল্যাণে। তো সম্পদের ক্ষেত্রে কি হবে, সম্পদ বৃদ্ধি পেলে অর্থাৎ আমার ব্যবসা প্রতিষ্ঠানে যদি সম্পদ আসে বা আগমন ঘটে, সেক্ষেত্রে সম্পদ কি হবে, ডেবিট হবে। আর সম্পদ যদি ব্যবসা প্রতিষ্ঠান থেকে চলে যায়, সেটা বিক্রয়ের মাধ্যমে হতে পারে বা যে কোনো উপায় হতে পারে, সেক্ষেত্রে কি হবে, সম্পদ ক্রেডিট হবে। দায়ের ক্ষেত্রে দায় যদি হ্রাস পায় সেক্ষেত্রে ডেবিট হবে, আর দায় যদি বৃদ্ধি পায় তাহলে সেক্ষেত্রে ক্রেডিট হবে। তাহলে তোমরা এই আজকে আলোচনার ক্ষেত্রে এই তিনটা বিষয় মনে রাখবে: ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, ব্যয় হ্রাস পেলে ক্রেডিট, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট, দায় হ্রাস পেলে ডেবিট, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট। তো সম্পদ বৃদ্ধি পেলে, সম্পদ হ্রাস পেলে, ধরো হলো সম্পদ, আমি চলতি সম্পদ দিয়ে বলি, নগদ টাকা। আমি ধরো হলো একজন ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, আমি যদি কোনো তৃতীয় পক্ষের কাছ থেকে নগদ টাকা পেয়ে থাকি, আমার প্রতিষ্ঠানে যখন নগদ টাকা আসবে তখন নগদান হিসাব কি হবে, ডেবিট হবে। আর কোনো উদ্দেশ্যে যদি আমার প্রতিষ্ঠান থেকে নগদ টাকা নির্গমন হয় বা চলে যায়, সেক্ষেত্রে নগদান হিসাব কি হবে, ক্রেডিট হবে। আর যেহেতু আজকে তোমাদের আলোচ্য বিষয় হলো ক্রয় জাবেদা, অর্থাৎ ক্রয় জাবেদা বলতে কি, ক্রয় লেনদেনটা কি কি উপায় হতে পারে, কখন ক্রয় ডেবিট হবে, কখন ক্রয় ক্রেডিট হবে। তো এই আলোচনার পূর্বে আগে প্রথমে তোমাকে জানতে হবে মুনাফা জাতীয় ব্যয়বাচক হিসাব কাকে বলে। তো মুনাফা জাতীয় ব্যয়বাচক হিসাব কাকে বলে সেটা দেখো, ব্যবসায়ের দৈনন্দিন কার্য সম্পাদনের জন্য নিয়মিত যে ব্যয় নির্দিষ্ট সময় অন্তর অন্তর বা সময় পর পর সংগঠিত হয় এবং স্বল্প সময়ের মধ্যে এর উপযোগিতা নিঃশেষ হয়ে যায়। তাহলে কি বললাম, যে ব্যয় নির্দিষ্ট সময় পর পর সংগঠিত হয় এবং স্বল্প সময়ের মধ্যে এর উপযোগিতা নিঃশেষ হয়ে যায়, এমন ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় বলে। আর ক্রয়, যেহেতু একটা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে যে এই বারবার পণ্যদ্রব্য ক্রয় করতে হয়,
সেহেতু এটা কি ক্রয় একটা মুনাফা জাতীয় ব্যয়বাচক হিসাব। আর মুনাফা জাতীয় ব্যয়, আমি যতবার পণ্যদ্রব্য ক্রয় করব ততবার আমার কি হবে, ব্যয় বৃদ্ধি পাবে। আর প্রথমেই আমি বলেছি ব্যয় যত বৃদ্ধি পাবে তত কি হবে, ডেবিট হবে। সেই ক্ষেত্রে তোমরা মনে রাখবে পণ্যদ্রব্য যখন আমরা ক্রয় করব, ক্রয়ের সময় ক্রয় হিসাবটা কি হবে, ডেবিট হবে। আর বাদ বাকি আমরা জানি যে ক্রয় যদি ডেবিট হয় অন্য একটা পক্ষ কি হবে, ক্রেডিট হবে। সেক্ষেত্রে একাধিক পক্ষ থাকতে পারে কিন্তু ক্রেডিট হতেই হবে। তো ডেবিট যে টাকা হবে ক্রেডিটও কিন্তু সমপরিমাণ টাকা হবে। তো এখন ক্রয় কি উপায়ে হতে পারে সেটা তোমরা দেখে নাও। ক্রয় হতে পারে নগদে, ক্রয় হতে পারে ধারে বা বাকিতে, ক্রয় হতে পারে চেকে বা ডেবিট কার্ডের মাধ্যমে। এখন ডেবিট কার্ডটা কি সেটা তোমাদের জানতে হবে। ডেবিট কার্ড কি, একটা প্লাস্টিক কার্ড, তোমরা এটা জানো যারা ব্যাংকে হিসাব আছে, ব্যাংক অ্যাকাউন্ট খোলা আছে, তারা কিন্তু অনেক সময় চেকের বিপরীতে ডেবিট কার্ড ব্যবহার করো। কারণ আমি যখন চেক ইস্যু করব সেক্ষেত্রে কি হয়, অনেক কিছু হলো লিখতে হয়, সেই লেখার ঝামেলা থেকে তাৎক্ষণিক আমরা যেন ইনস্ট্যান্ট টাকাটা উত্তোলন করতে পারি, সেক্ষেত্রে আমরা ডেবিট কার্ড ব্যবহার করতে পারি। ডেবিট কার্ড আমরা তত সময় পর্যন্তই ব্যবহার করব যত সময় পর্যন্ত আমাদের ব্যাংক হিসাবে বা ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা থাকবে। যদি আমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা না থাকে তাহলে কিন্তু আমরা ডেবিট কার্ড ব্যবহার করতে পারবো না। তাই ডেবিট কার্ডকে ব্যাংক কার্ড বা চেক কার্ডও বলা হয়। এরপরে আসলো ক্রেডিট কার্ডের মাধ্যমে আমরা পণ্যদ্রব্য ক্রয় করতে পারি। এখন ক্রেডিট কার্ডটা কি, ক্রেডিট কার্ড হলো কি ডেবিট কার্ডের মতো একটা প্লাস্টিক কার্ড, কিন্তু এই ক্ষেত্রে কি করে, ব্যাংক স্বল্প সুদে আমাদের একটা ঋণ দিয়ে থাকে, সেই ঋণকৃত টাকা দ্বারা আমরা কি করতে পারি, পণ্যদ্রব্য ক্রয় করতে পারি। তো সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের অ্যাকাউন্টের টাকা দ্বারা কিন্তু কিনছি না, ব্যাংকের বরাদ্দকৃত একটা স্বল্প সুদে যে ঋণ দিয়ে থাকে সেই ঋণকৃত টাকা দ্বারা আমরা পণ্যদ্রব্য ক্রয় করে থাকি। তো সেক্ষেত্রে আবার কি করতে, একটা নির্দিষ্ট সময় সুদসহ কি করতে হবে, আমাদেরকে টাকাটা পরিশোধ করতে হবে। তারপরে আমাদের পণ্যদ্রব্য কিভাবে ক্রয় করতে পারি, বিলের মাধ্যমে বা স্বীকৃত বিলের মাধ্যমে পণ্যদ্রব্য ক্রয় করতে পারি। তো তোমরা দেখো যখন পণ্যদ্রব্য ক্রয় করব, ক্রয় হিসাব কি হবে, ডেবিট। ক্রয় হিসাব ডেবিট। এখন দেখো নগদে কিনলাম, যদি নগদে কিনে থাকি তাহলে আমার কাছ থেকে বা প্রতিষ্ঠানের কাছে নগদ টাকা চলে যাচ্ছে। নগদ টাকা যেহেতু সম্পদ, হ্রাস পেলে কি হবে, ক্রেডিট হবে। নগদান হিসাব ক্রেডিট। প্রথম জাবেদাটা শেষ হয়ে গেল। এরপরে দেখো যদি ধারে বা বাকিতে হয় শুধু ক্রেডিটটা পরিবর্তন হবে, শুধু কি হবে, ক্রেডিটটা পরিবর্তন হবে। ক্রয় হিসাব ডেবিট, ধারে বা বাকিতে যদি হয়ে থাকে সেহেতু আমার দায়ের পরিমাণ বেড়ে যায়। আমার কাছ থেকে তৃতীয় পক্ষ টাকা দাবি করবে, পাওনাদার নামক একজন ব্যক্তি আমার কাছ থেকে টাকা দাবি করবে। আমি লিখেছিলাম দায় যদি বেড়ে যায় তাহলে কি হবে, ক্রেডিট হবে। সেক্ষেত্রে পাওনাদার না লিখে আমরা লিখব প্রদেয় হিসাব, প্রদেয় হিসাব ক্রেডিট। প্রদেয় হিসাব কি, ক্রেডিট। তারপর চেকে বা ডেবিট কার্ডে আমি যখন পণ্যদ্রব্য ক্রয় করব, ক্রয় করে যদি চেক ইস্যু করি বা ডেবিট কার্ড ইস্যু করি সেক্ষেত্রে কি হবে, আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা হ্রাস পাবে এবং তার অ্যাকাউন্টে ট্রান্সফার হবে। সেহেতু ব্যাংক থেকে যেহেতু টাকা হ্রাস পাচ্ছে সেক্ষেত্রে কি হচ্ছে, সম্পদ হ্রাস পাচ্ছে। আর সম্পদ হ্রাস পেলে কি হবে, ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ক্রেডিট হচ্ছে। তাহলে দেখো যখন নগদে ক্রয় করছি ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যখন ধারে বা বাকিতে পণ্যদ্রব্য ক্রয় করছি তখন ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। যখন চেকে বা ডেবিট কার্ডের মাধ্যমে পণ্যদ্রব্য ক্রয় করছি তখন কি লিখছি, ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। শুধুমাত্র কিন্তু আমরা ক্রেডিটটা পরিবর্তন করছি। এরপরে যদি ক্রেডিট কার্ড, আমি বলেছিলাম ক্রেডিট কার্ড মানেই হলো ব্যাংক যেহেতু স্বল্প সুদে ঋণ দিয়ে থাকে আর সেই ঋণকৃত টাকা দ্বারাই আমরা পণ্যদ্রব্য ক্রয় করে থাকি, সেক্ষেত্রে আমরা কি লিখব, ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট। ব্যাংক ঋণ হিসাব
ক্রেডিট। এটা কিন্তু তোমরা ভালোভাবে মনে রাখবে, ক্রেডিট কার্ডের মাধ্যমে পণ্যদ্রব্য ক্রয় করা হলো ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট। সর্বশেষ বিলের মাধ্যমে পণ্যদ্রব্য ক্রয়। যদি বিল হয় তাকে আমরা কি বলবো? প্রদেয় বিল। কি বলবো? প্রদেয় বিল। তাহলে প্রদেয় বিল হিসাব ক্রেডিট। তাহলে দেখো আমরা অতি সহজেই কিন্তু জানতে পারলাম ক্রয় লেনদেন কিভাবে আমরা জাবেদা দিব। তাহলে ক্রয় সবসময় ডেবিট, নগদ হলে নগদান হিসাব ক্রেডিট, চেকে বা ডেবিট কার্ড হলে পরে ব্যাংক হিসাব ক্রেডিট, ধারে বা বাকিতে হলে প্রদেয় হিসাব ক্রেডিট, ক্রেডিট কার্ডের মাধ্যমে হলে ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট, বিলের মাধ্যমে হলে প্রদেয় বিল হিসাব ক্রেডিট। এখন অনুরূপভাবে কখন ক্রয় হিসাবটা ক্রেডিট হবে? যখন আমার প্রতিষ্ঠান থেকে পণ্যদ্রব্য হ্রাস পাবে। পণ্যদ্রব্য কি হবে? হ্রাস পাবে। তো কি কি উপায় হ্রাস পেতে পারে? যখন আমি বিনামূল্যে পণ্য বিতরণ করব। আমার প্রতিষ্ঠানের যে ধরনের পণ্যদ্রব্য আমি বিক্রয় করব সেই পণ্যদ্রব্য সম্পর্কে কি করলাম? জনসাধারণের মাঝে কিছু পণ্য বিতরণ করলাম বিনামূল্যে। তো বিনামূল্যে বিতরণ করার একটা উদ্দেশ্য কি? বিজ্ঞাপন। যেহেতু বিজ্ঞাপন একটা মুনাফা জাতীয় ব্যয়বাচক হিসাব, আর যেহেতু মুনাফা জাতীয় ব্যয়বাচক হিসাব পণ্য বিতরণের মাধ্যমে বেড়ে যাচ্ছে, সেহেতু বিজ্ঞাপন হিসাব কি হবে? ডেবিট হবে। আর আমার প্রতিষ্ঠান থেকে পণ্যদ্রব্য চলে যাওয়ার জন্য আমরা কি করব? ক্রয় হিসাবকে ক্রেডিট করব। তাহলে যখন আমরা বিনামূল্যে পণ্য বিতরণ করব তখন জাবেদা লিখব বিজ্ঞাপন হিসাব ডেবিট, বিজ্ঞাপন হিসাব ডেবিট, পণ্য হ্রাস পাচ্ছে ক্রয় হিসাব ক্রেডিট। এবার যদি মালিক কর্তৃক পণ্য উত্তোলন হয় তাহলে কি করব? মালিক পণ্য নিয়ে যাচ্ছে প্রতিষ্ঠান থেকে। কি নিয়ে যাচ্ছে? পণ্য। তাহলে পণ্য কি হচ্ছে? হ্রাস পাচ্ছে। তাহলে ক্রয় হিসাব কি হবে? যেহেতু ব্যয় হ্রাস পাচ্ছে তাহলে ক্রেডিট হবে। ক্রয় হিসাব ক্রেডিট এটা অপরিবর্তিত অবস্থায় থাকবে, কিন্তু মালিক যেহেতু নিয়ে যাচ্ছে, মালিক কর্তৃক উত্তোলন, সেক্ষেত্রে আমরা কি লিখব? উত্তোলন হিসাব ডেবিট। তাহলে জাবেদা কি হবে? উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। এখন যদি দেখো যে পণ্যদ্রব্য চুরি হয়েছে বা আগুনে বিনষ্ট হয়েছে, এটা হলো অপ্রত্যাশিত ক্ষতি, সেক্ষেত্রে আমরা এই ক্ষতিটাকে কি লিখব? বিবিধ ক্ষতি। বিবিধ ক্ষতি হিসাব ডেবিট, আর ক্রয় হিসাব ক্রেডিট। তাহলে যখন পণ্যদ্রব্য চুরি হবে বা আগুনে বিনষ্ট হবে সেক্ষেত্রে জাবেদা হবে বিবিধ ক্ষতি হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। এখন যদি আমি ভিক্ষুকদের মধ্যে বিনামূল্যে পণ্য বিতরণ করি সেক্ষেত্রে কিন্তু আমরা বিজ্ঞাপন লিখতে পারবো না। কারণ জনসাধারণ যদি বলে, ভিক্ষুক ছাড়া জনসাধারণ যদি বলে যে এই পণ্যটা ভালো, এর গুণগত মান ভালো, সেক্ষেত্রে কিন্তু একটা বিজ্ঞাপন হয়। কিন্তু ভিক্ষুক যদি এই কথাগুলো বলে তাহলে কিন্তু জনসাধারণ সেক্ষেত্রে কর্ণপাত করে না। সেক্ষেত্রে আমরা লিখব বিবিধ খরচ। ভিক্ষুকদের মধ্যে যদি বিবিধ খরচ হিসাব ডেবিট, ভিক্ষুকদের মধ্যে বিনামূল্যে পণ্য বিতরণ করলে জাবেদা হবে বিবিধ খরচ হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। লাস্ট যেটা সেটা হলো মুনাফাবিহীন পণ্য বিক্রয়। ধরো আমি এই মার্কার আমার কাছে পণ্য যে মূল্যে ক্রয় করেছিলাম সেই মূল্যেই বিক্রয় করে দিলাম, এটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসে। সেই ক্ষেত্রে কি জাবেদা লিখব? বিক্রয় হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। মুনাফাবিহীন পণ্য বিক্রয় করলে জাবেদা হবে বিক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। এখন তোমাদের এতটুকু জানার পর তোমাদের আরেকটা বিষয় জানতে হবে, সেটা হলো পণ্যদ্রব্য ক্রয় করার সময় কিন্তু আমরা অনেক সময় বার্তা পেয়ে থাকি, ডিসকাউন্ট পেয়ে থাকি। তো পণ্যদ্রব্য ক্রয় বা বিক্রয়ের সময় যে ডিসকাউন্ট উল্লেখ থাকে সেটা হলো ট্রেড ডিসকাউন্ট বা কারবারি বার্তা। কারবারি বার্তা কি? পণ্যদ্রব্য ক্রয় বা বিক্রয়ের সময় পণ্যের তালিকা মূল্য থেকে যে মূল্য ছাড় দেওয়া হয় তাকে কিন্তু কারবারি বার্তা বলে। কারবারি বার্তার টাকা কিন্তু প্রতিষ্ঠানের পকেট থেকে যায় না, যার জন্য হলো কি কারবারি বার্তা জাবেদাও হয় না, নগদান বইতে অন্তর্ভুক্ত হয় না। কিন্তু নগদ বার্তার টাকার জাবেদাও হয়, নগদান বইতে অন্তর্ভুক্ত হয়। যেহেতু আমি ক্রয় নিয়ে বলছি, শুধু আজকে
কারবারি বারটা নিয়ে আমি বলবো। ধরো 1 নাম্বার 10% বারটায় 10,000 টাকার পণ্যদ্রব্য ক্রয় করা হলো। তাহলে 10% বারটায় 10,000 টাকার পণ্যদ্রব্য ক্রয় করা হলো। তাহলে আমি কিন্তু এই যে 10,000 টাকার পণ্যদ্রব্য ক্রয় করেছি সেক্ষেত্রে কিন্তু আমি 10,000 টাকা পরিশোধ করব না। আগে কি করব, কত টাকা বারটা পেলাম সেটা আগে বের করব, কারবারি বারটা বের করব। তাহলে কারবারি বারটা দেখো কত, এখানে কারবারি বারটা 10,000 ইন্টু 10%, 1,000 টাকা। তাহলে 10,000 টাকার মধ্যে থেকে আমি ছাড় পেলাম যদি 1,000 টাকা, তাহলে আমি নিট পরিশোধ করব কত, নিট পরিশোধিত মূল্য হবে 10,000 মাইনাস 1,000। তাহলে আমাকে কিন্তু 9,000 টাকা পরিশোধ করতে হবে। কয় হাজার টাকা পরিশোধ করতে হবে? 9,000 টাকা। তাহলে এই 9,000 টাকা কিন্তু জাবেদা হবে। কি কিনলাম? পণ্যদ্রব্য ক্রয় করেছি। আমার পণ্যদ্রব্য ক্রয় করার জন্য মুনাফা জাতীয় ব্যয়বাচক হিসাব কি হয়েছে? বেড়ে গেছে। সেহেতু পণ্যদ্রব্যর জায়গায় আমরা কি লিখব? ক্রয়। ক্রয় হিসাব ডেবিট। আর এখানে যেহেতু কোনো কিছু উল্লেখ নাই তার মানে বুঝতে হবে নগদে লেনদেন হয়েছে, নগদান হিসাব ক্রেডিট। কয় হাজার টাকা লিখব? 9,000 টাকা। তাহলে তোমরা বুঝতে পারছো যে পণ্যদ্রব্য ক্রয়ের সময় যে বারটা উল্লেখ থাকবে সেই বারটার নাম কারবারি বারটা, আর কারবারি বারটার টাকা বাদ দিয়ে তারপরে আমরা জাবেদা দাখিলা দিব। এরপরে রইল ভ্যাট, মূল্য সংযোজন কর। এটা 1991 সালে 1 জুলাই বাংলাদেশে প্রথমত কার্যকর হয়। আর ভ্যাটের কত পার্সেন্ট এটা আমরা সবাই জানি, ভ্যাট 15% হারে ধার্য করা হয়। তো এখন যদি এরকম হয় যে 15% ভ্যাটে 10,000 টাকার পণ্যদ্রব্য ক্রয় করা হলো এবং 15% ভ্যাট প্রদান করা হলো, সেই ক্ষেত্রে আমরা কি জাবেদা লিখব? তাহলে 10,000 টাকার তো পণ্যদ্রব্য ক্রয় করেছি, আরও ভ্যাট দিচ্ছে, তার মানে কি নগদ টাকার পরিমাণ কি হচ্ছে? বেড়ে যাচ্ছে না, আমাকে নগদ টাকা বেশি দিতে হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা জানি ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট। কয় হাজার টাকা? 10,000 টাকা। ভ্যাট দিচ্ছি, ভ্যাট চলতি হিসাব, ডেবিট। তাহলে 10,000 টাকার 15% মানে 1,500 টাকা। 10,000 টাকার 15% কত? 1,500 টাকা। তাহলে ডেবিট দেখো টোটাল পেয়েছি 11,500 টাকা। যেহেতু আমি নগদ টাকা দিচ্ছি, আমার নগদ টাকা হ্রাস পাচ্ছে, নগদান হিসাব ক্রেডিট। কয় হাজার টাকা? 11,500 টাকা। 2 নাম্বার হতে পারে এরকম, ভ্যাট সহ পণ্যদ্রব্য ক্রয় করা হলো। ভ্যাট সহ, ধরো ভ্যাট সহ 23,000 টাকার পণ্যদ্রব্য ক্রয় করলাম। ভ্যাট সহ 23,000 টাকার পণ্যদ্রব্য ক্রয় করলাম, তার মানে কিন্তু এখানে ভ্যাট এর মধ্যে অন্তর্ভুক্ত আছে, ভ্যাটটাকে বের করব। সেক্ষেত্রে ভ্যাটটা বের করার নিয়ম কি? উপর লিখলাম 23,000 গুণন 15 ভাগ 115। আমরা কি জানি বিক্রয় মূল্য কিভাবে থাকে? ক্রয় মূল্য যোগ মুনাফা। আর ভ্যাট সহ মানে কি? 100 সঙ্গে 15% যুক্ত আছে, যুক্ত সহকারে এই টাকা। তার মানে মূল টাকা যখন বের করব সেই ক্ষেত্রে কি হবে? এখানে 100% টাকা বের করব। তো আগে আমরা ভ্যাটের টাকা বের করে নেই। ভ্যাটের টাকা যদি হয় ভাগ করলে কত হবে? 3,000 টাকা। কয় হাজার টাকা? 3,000 টাকা। তাহলে মূল ক্রয় ছিল কয় হাজার টাকা? 20,000 টাকা। মূল ক্রয় কয় হাজার টাকা ছিল? 20,000। তাহলে অনুরূপভাবে আমরা জাবেদা লিখব, যে এখানে লিখব ক্রয় হিসাব ডেবিট 20,000, ভ্যাট চলতি হিসাব ডেবিট 3,000,
আর টোটাল আমি প্রদান করেছিলাম কয় হাজার টাকা, 23,000 টাকা। দেখো এমনিতেই ক্রেডিট হয়ে গিয়েছে। তাহলে যখন ভ্যাট ধার্য করবে তখন কিন্তু নগদ টাকা বেড়ে যাবে। আবার ভ্যাট সহ যখন উল্লেখ থাকবে সেই ক্ষেত্রে কী করতে হবে, আলাদা করে আমরা এইভাবে ভ্যাটের টাকাটা বের করে নিব, তারপরে আমরা জাবেদা লিখব। তো তোমরা এরই মাধ্যমে দেখতে পেলে কিভাবে ক্রয় কখন ডেবিট হবে, ক্রয় কখন ক্রেডিট হবে, ক্রয় ডেবিট হলে পরে কী কী হিসাব ক্রেডিট হতে পারে, ক্রয় যদি ক্রেডিট হয় তাহলে কোন কোন হিসাব কি হবে, ডেবিট হবে। তো তোমরা ভিডিওটা বারবার দেখবে, বুঝবে, এবং যদি কোনো প্রবলেম হয় তাহলে আমার কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবে। সর্বোপরি তোমরা পড়াশোনা করবে, পড়াশোনা করে নিজেদের জীবনটাকে, নিজেদের লাইফটাকে সুন্দর করে সাজিয়ে নাও, যেন তোমাদেরকে নিয়ে আমরা গর্ব করতে পারি, তোমার মা বাবা গর্ব করতে পারে, সর্বোপরি দেশের মানুষ যেন তোমাদেরকে একটা সেলুট দিতে পারে। ভালো থাকো, সুস্থ থাকো, এবং পরবর্তী আবার ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।